কত পর্যন্ত উঠেছেন? স্পিড কত উঠছে? 15-16 তো এমনিতে এমনি দেখে দেখে টিপলেও ওঠে। আচ্ছা, তাহলে আমাদের এইটা হচ্ছে ব্যাচ নাম্বার কত জানি দেওয়া আছে? 400 এখানে না, 451। এই এত হাসাহাসি কেন? কি হয়েছে? আচ্ছা, এখন হচ্ছে আমরা এখন আজকে ক্লাস 2 করব, ঠিক আছে? তাহলে নতুন ফোল্ডার তৈরি করতে গেলে আমাদের শর্টকাট ফরমেশন কি মনে আছে? বলেন কি? লে হ্যাঁ, শর্টকাট। নতুন করে ফোল্ডার তৈরি করতে গেলে আমাদের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট এন, ঠিক আছে? এন, কন্ট্রোল শিফট এন একসঙ্গে প্রেস করব, ঠিক আছে? ওকে। আচ্ছা, আসি এরপর হচ্ছে আমরা একটা নতুন ফাইল তৈরি করব। কি ফাইল? মাইক্রোসফট ওয়ার্ড, ঠিক আছে? বা ডকুমেন্টও যাকে বলা হয়। একটা ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এই যে এখানে নিউ এ ক্লিক করতে পারি অথবা রাইট ক্লিক করে নিউ, নিউ থেকে আমাদের দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে ক্লিক করলাম। এরপর নাম দিতে বলছে আমাদের। তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম ক্লাস 2, ঠিক আছে? দিয়ে আমরা যদি এন্টার প্রেস করি, আবার এন্টার প্রেস করি, দুইবার যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের এখানে একটা ফাইল ওপেন হয়েছে। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এর ইন্টারফেস, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমরা প্রথম শর্টকাট, যদি আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করতে চাই, ক্রিয়েট এ নিউ ফোল্ডার, তাহলে আমাদের শর্টকাট কি বলেন তো? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন, মানে একসঙ্গে আমরা প্রেস করব, ঠিক আছে? প্লাস এর মানে হচ্ছে কন্ট্রোল প্রেস করার সাথে আমরা শিফটও প্রেস করতেছি, তারপরে এন প্রেস করব। হ্যাঁ, একসাথে তিনটা। ওকে, তাহলে আমরা যদি কোনো কিছু কপি করতে যাই, গত ক্লাসে শিখেছিলাম, তাহলে আমরা কি করব? কন্ট্রোল, এগুলো সবাই জানে তাই না? কন্ট্রোল প্লাস সি। আর যদি পেস্ট করতে যাই, কন্ট্রোল প্লাস ভি। আর যদি কোনো কিছু একবারে কাট করতে চাই তাহলে হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স, ঠিক আছে? এগুলো আমাদের হচ্ছে কমন, যেগুলো সচরাচর সবসময় লাগে। এই কপি এবং পেস্ট এটা কিন্তু আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে দিচ্ছে, তাই না? নাহলে প্রত্যেকবার আমাদের হচ্ছে পুরো জিনিসটা টাইপ করা লাগতো যদি কপি করা না যায়। আবার পেস্ট করাও একই জিনিস, শুধু কপি করে রেখে দিলে তো হবে না, ওটাকে রিইউজেবল করার জন্য আমাদের পেস্ট করতে হচ্ছে। শর্টকাটও আমরা করতে পারবো, জাস্ট হচ্ছে রাইট ক্লিক করলে দেখেন যে কাট, কপি, পেস্ট, ঠিক আছে? আমরা ইন্টারফেস সম্পর্কে আগে একটু জানি। দেখেন প্রথমে আমাদের ফাইল সেকশন আছে। এই ফাইল সেকশনের মধ্যে আমাদের দেখেন অসংখ্য অপশন। প্রথমে আছে ইনফরমেশন। এই ইনফরমেশনে আমরা টোটাল এই ফাইল সম্পর্কে ইনফরমেশন পাবো বা তথ্য পাবো। কি কি? এটা হলো আমাদের ক্লাস 2। এই ফাইলের নাম কি? ক্লাস 2। এই ফাইলটা আছে কোথায়? আমাদের কম্পিউটারে ডি ড্রাইভ আছে। এই ড্রাইভের মধ্যে DE451 নামে একটা ফোল্ডার আছে। ওই ফোল্ডারের মধ্যে ক্লাস 2 নামে যে ফাইল আছে সেইটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এই ডান পাশে দেখেন প্রপার্টিস লেখা আছে। এটা সাইজ, কোন সাইজ এখানে এখনো মেজারমেন্ট করা নাই। এখানে পেজ আছে একটা। পেজ কি জিনিস একটু পরে আমরা ভালো করে জানবো। ওয়ার্ড কি সেটা তো আমরা জানি। টোটাল ওয়ার্ড এখানে কয়টা আছে দেখাচ্ছে এখানে 25, ঠিক আছে? টোটাল এডিটিং টাইম কত সময় ধরে আপনি এখানে টোটাল এডিট করছেন? 2 মিনিটস। টাইটেল দেওয়া নাই, আপনি চাইলে এখানে টাইটেল দিতে পারেন। আমি হচ্ছে এখানে দিলাম টাইটেল হিসেবে ব্যাচ 451, ঠিক আছে? তারপরে এখানে ট্যাগ দিতে পারেন, আপনি না দিলেও কোনো সমস্যা নাই, এগুলো দিলে হবে, না দিলেও কোনো প্রবলেম নাই। এরপর হলো অথর। অথরের এখানে কোনো ইমেজ, অ্যাডমিনিস্ট্রেটরের কোনো ইমেজ দেওয়া নাই, আপনি চাইলে এখানে অথর অ্যাড করতে পারেন। দ্যাট মিন্স আপনার নাম এইখানে অ্যাড করে দিতে পারেন চাইলে, ঠিক আছে? এখন লাস্ট মডিফাই করা হয়েছে কখন? লাস্ট মডিফাই করা হয়েছে কখন? দেখেন আমরা যতক্ষণ সেভ না করব এখানে মডিফাই দেখাবে না, লেখা আছে নট সেভ ইয়েট। এখনো পর্যন্ত এটা একবারও সেভ করা হয় নাই। যদি আমরা এখান থেকে এসে একবার সেভ করে দেই, এরপর যদি আমরা এখানে চলে আসি, তাহলে দেখেন লাস্ট মডিফাই করছে অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? কতক্ষণ আগে? এখানে টাইম দেখাবে একটু পরে, ঠিক আছে?
টোটাল এডিটিং টাইম 3 মিনিট, মানে কতক্ষণ ধরে ওপেন আছে। এই যে ফাইলের সাইজ এখন কিন্তু দেখাচ্ছে, একটু আগে কি ছিল এখানে 00 ছিল, তাই না? আচ্ছা, আপনি চাইলে এই ফাইলটা ওপেন করতে পারেন, রিলেটেড ডকুমেন্ট, সি অল প্রপার্টিজ, এই যে এখান থেকে টোটাল জিনিসপত্র দেখে ফেলতে পারবেন। ইনফরমেশনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা হচ্ছে এখানে যে জিনিসটা কাজে লাগে সেটা হলো পাসওয়ার্ড। আমরা চাইলে এই ফাইলটাকে এই ফাইলে আমরা পাসওয়ার্ড দিতে পারবো। এখন যদি আমরা এই ফাইলটা ওপেন করি, ওপেন করার সময় আমরা কোনো পাসওয়ার্ড লাগতেছে? লাগছে না, সবকিছু আমরা দেখতে পাইতেছি, ঠিক আছে? কিন্তু আমরা যখন এটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে ফেলবো, তখন কিন্তু আমরা এই ভিতরের ইনফরমেশন গুলো দেখতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা পাসওয়ার্ড না দিব। তো পাসওয়ার্ড কিভাবে সেভ করা যায়? তো আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলোকে সেভ করার জন্য বা প্রোটেক্ট রাখার জন্য আমাদের পাসওয়ার্ড দেওয়া খুবই জরুরি। আর এটা দিতে গেলে অবশ্যই আপনার মাইক্রোসফট অফিসের 2016 ভার্সন এর উপরে লাগবে, ঠিক আছে? কত লাগবে? 2016 উপরে। তো আমরা 2016 উপরে যদি হয়, এর নিচে যদি থাকে তাহলে 13 মনে হয় না আছে, সঠিক আমার মনে নাই, দেখতে হবে। যদি না পান তাহলে ভাববেন যে ওইটা আপনার ভার্সন 16 এর নিচে। তো অবশ্যই আপনারা এটা 16 দিয়ে নেবেন। এরপর ফাইলে চলে আসবেন, আসার পর দেখেন এখানে প্রোটেক্ট ডকুমেন্ট নামে একটা অপশন আছে। প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করবেন। করার পর দেখেন ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড কি লেখা আছে? ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে ক্লিক পর পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেন। আমি দিয়ে দিলাম যে DM451, ঠিক আছে? এরপর ওকে, আবার DM451, ঠিক আছে? দেন ওকে। তাহলে এটা আমার এখন কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট হয়ে গেছে। দেখেন এই পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড টু ওপেন দিস ডকুমেন্ট। এখন যদি আমি এটা কেটে দেই, সেভ করে দেই, ঠিক আছে? দেখেন এই ফাইলটা যদি এখন আমি ওপেন করতে যাই, দেখেন আমার এখানে কোনো কিছু দেখাচ্ছে? পুরো ব্ল্যাঙ্ক। এখানে যখন আমি সঠিক পাসওয়ার্ডটা দিব, কি ছিলাম? DM451 দিয়ে যখন আমি ওকে তে প্রেস করব, তখন দেখেন আমার ইনফরমেশন গুলো কিন্তু শো করছে, তাই না? তাহলে অন্য কেউ আপনার কম্পিউটার ব্যবহার করলেও এই ফাইলের অ্যাক্সেস কিন্তু পাচ্ছে না, ঠিক আছে? অন্য কেউ ব্যবহার করতেই পারে, তাই না? কিন্তু কিছু একান্ত ইনফরমেশন আছে যেটা হচ্ছে একান্ত পার্সোনাল মানুষকে দেখানো উচিত না, তাই না? যেমন পাসওয়ার্ড টাসওয়ার্ড এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আমরা আমার কম্পিউটার নিয়ে সমস্যা নাই, কিন্তু আমরা এটা ফাইল এরকম ভাবে প্রোটেক্ট করে রাখতে পারবো। নিউ এ ক্লিক করে আমরা নতুন আর একটা ডকুমেন্ট তৈরি করতে পারবো, ঠিক আছে? যেরকম আমরা এই ডিএম একটা ডকুমেন্ট তৈরি করছি, সেম এরকম আর একটা নতুন ডকুমেন্ট তৈরি করতে পারবো আমরা এই নিউ এ ক্লিক করে। ওপেনে ক্লিক করলে প্রিভিয়াস যেই ডকুমেন্ট আমাদের তৈরি করা আছে সেই ডকুমেন্টটা ওপেন করতে পারবো। যেমন আমি যদি ওপেনে ক্লিক করি, তাহলে দেখেন এখানে আমাদের অসংখ্য ডকুমেন্ট এই কম্পিউটারে যেগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? যেমন দেখেন এই যে এই ডকুমেন্ট নিউ মাইক্রোসফট ওয়ার্ড, এটা কোথায় আছে? ডেস্কটপে। লাস্ট গত সপ্তাহে করা হয়েছিল ডেমো 2 ডকুমেন্ট, এটা হলো আমাদের কত 251 ডি ড্রাইভের মধ্যে 251 একটা ফোল্ডার আছে DE251, এবং ওর মধ্যে ক্লাস 1 নামে একটা ফাইল আছে, তাই না? ওটা ডকুমেন্ট ফাইল। তারপর এখানে দেখাচ্ছে দেখেন DE251, এটা হলো আবার ডেস্কটপের মধ্যে আছে ডকুমেন্ট 2, এটা ক্লাস 1, এটা আছে আপনার DE251। কখন ওপেন হয়েছিল সবগুলো কিন্তু এখানে ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ওপেনে গেলে আমরা কি করব? প্রিভিয়াস যে ডকুমেন্ট গুলো আমাদের এখানে সেভ করা আছে সেইগুলো আমরা দেখতে পারবো। আর এইখানে এসে ধরেন আমরা কোনো কিছু লিখছি, এটা লেখার পর অবশ্যই সেভ করতে হবে। কি করতে হবে? সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা শর্টকাটে ব্যবহার করতে পারি কন্ট্রোল প্লাস এস। কি ইউজ করতে পারি শর্টকাটে? কন্ট্রোল এস, রাইট। এটা হলো আমাদের শর্টকাট। আর এছাড়াও আমরা আরেকভাবে সেভ করতে পারি, সেটা হলো এই যে উপরে দেখেন সেভ লেখা আছে, এই যে এখানে হোভার করলেও লেখা আছে কন্ট্রোল প্লাস এস, এখানে ক্লিক করে দিলেও সেভ হবে। আবার ফাইলের মধ্যে গিয়ে এই যে দেখেন একটা সেভ অপশন আছে, ঠিক আছে? তাহলে সেভ করলে কি হবে? এইটা সেভ হয়ে যাবে, ইনফরমেশন গুলো আপডেট হয়ে যাবে। এই যে দেখেন এখানে ইনফরমেশন গুলো আপডেট হয়ে যাচ্ছে। এখন এখানে লক্ষ্য করেন কত আছে? 18 কেবি, তাই না? তা আমি যদি কিছু একটা এখান থেকে রিমুভ করি, ধরেন এই পর্যন্ত রিমুভ করলাম, মানে আপাতত আমি কাট করে রেখে দিলাম, ঠিক আছে? এখন যদি আমরা এখানে আসি, এখানে কোন চেঞ্জ হয়েছে? হয় নাই। আমরা সেভ যদি করি, সেভ করে যদি এখন এখানে আসি, দেখেন আচ্ছা সেভ কি হয় নাই নাকি?
সেভ করে আসলেও এখানে 18 কেবি দেখাচ্ছে, কিন্তু ওয়ার্ডের গুলো দেখেন টোটাল ওয়ার্ড কয়টা, 20টা। ঠিক আছে, তাহলে এখানে আপনি ওয়ার্ড কাউন্ট করে দেখবেন টোটাল 20টাই পাবেন। আবার আমি এখানে দিলাম, দিয়ে সেভ করলাম। সেভ করে এখন যদি আসি তাহলে অবশ্যই ওয়ার্ডের এটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? কতগুলো আসছে, 30টা। ঠিক আছে, টোটাল এডিটিং টাইম 8 মিনিট ধরে এডিট করা হয়েছে, ব্যাস এত, বাকি জিনিসগুলো এখানে দেখাবে। তাহলে সেভ করলে কি হচ্ছে, ওই জিনিসটা আমাদের এখানে আপডেট হয়ে থেকে যাচ্ছে, সেভ হয়ে থাকতেছে। আর যদি আপনি এটা সেভ না করে ধরেন অনেক ইনফরমেশন লিখছেন, ঠিক আছে, আরো কিছু কিছু লিখছেন আপনি, এখন ভুলে যদি সেভ না করে এখানে কেটে দেন, সেভ না করে যদি এখানে ডোন্ট সেভ করে কেটে দিলাম, মানে সেভ করতে আপনার মনে নেই, হয়তো বা কারেন্ট চলে গেছে, এখন আপনি আসেন তো দেখ, পাসওয়ার্ড তো অবশ্যই দিতে হবে 451। তাহলে দেখেন বাকি যে ইনফরমেশন লিখছিলাম ওগুলো কি আছে, কেন আমরা সেভ করি নাই। ঠিক আছে, তাহলে সেভ করলে কি হচ্ছে, ওই ইনফরমেশন গুলো এখানে থেকে যাচ্ছে। এখন আরেকটা টার্ম আছে এখানে, সেভ, আরেকটা হলো সেভ অ্যাজ। দেখেন এই যে সেভ অ্যাজ, তার মানে সেভ অ্যাজ কি জিনিস, সেভ অ্যাজ হচ্ছে এই ইনফরমেশন গুলো থাকলোই, পাশাপাশি আপনি হচ্ছে এখানে ধরেন নতুন ইনফরমেশন আমি লিখলাম, নতুন বা নিউ ইনফরমেশন, ঠিক আছে, আপডেট, আপডেটেড ইনফরমেশন আমি লিখলাম। ঠিক আছে, তাহলে দেখেন এতটুকু তো থাকবেই, আমরা চাচ্ছি এখানে যে ক্লাস 2 নামে ফোল্ডার আছে, ঠিক আছে, ক্লাস 2 নামে যে ফোল্ডার আছে সেটাতে এইখানে থাকুক, আর নতুন আরেকটা ফোল্ডার তৈরি করব যেটাতে এইটুকু অংশ প্লাস এতটুকু অংশ দুইটাই থাকবে। ঠিক আছে, তার মানে নতুন আরেকটা ফাইলে যদি আমরা এই নতুন ইনফরমেশন সহ সেভ করতে যাই তাহলে আমরা সেভ অ্যাজ ইউজ করব। যেমন আমরা ফাইলে গেলাম, যাওয়ার পর যে দেখেন সেভ অ্যাজ, এরপর হচ্ছে আমরা ব্রাউজ সিলেক্ট করে ক্লাস 2 তেই দিয়ে দিলাম, এবং এটাকে আমরা দিয়ে দিই ক্লাস 2, আমাদের বোঝার জন্য দিয়ে দিই সেভ ক্লাস 2 সেভ অ্যাজ। দিয়ে আমরা যদি এখন এখানে সেভ করে দিই তাহলে দেখেন আমরা ওইখানে দুইটা ইয়ে পাবো, তাই না? একটা হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে dm451, এই যে এটা হলো আমাদের দেখেন কত, ক্লাস 2 ডকুমেন্ট। ঠিক আছে, এটাতে কি ওই যে ইনফরমেশন গুলো আছে এক্সট্রা যেগুলো অ্যাড করেছিলাম, নাই। আরেকটা হলো আমাদের এখানে দেখেন এই যে সেভ অ্যাজ। তাহলে এই যে ইনফরমেশন সহ নতুন যে একটা ফাইল তৈরি করছি, এরকম যদি করতে যাই দ্যাট মিন্স প্রিভিয়াস ইনফরমেশন লাগবে প্লাস নতুন ইনফরমেশনও আমার দরকার, তাই না? তখন আমরা কি করব, এখান থেকে এসে সেভ অ্যাজ এ ক্লিক করে নতুন করে সেভ করে ফেলবো। ক্লিয়ার এতটুকু? ওকে, তাহলে আমরা হচ্ছে সেভ অ্যাজ এর কাহিনী বাদ। এখন আমরা আসি এখান থেকে ফাইলে গেলাম, এরপর দেখেন এখানে প্রিন্টের অপশন আছে, দ্যাট মিন্স কোনো কিছু যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রিন্টের এখানে যাবেন, যাওয়ার পর প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন, এরপর হচ্ছে কোন পেজ আপনি প্রিন্ট করবেন, এখানে আমাদের একটাই পেজ আছে, যদি সবগুলো পেজ প্রিন্ট করতে চান সবগুলো এখানে সিলেক্ট করবেন প্রিন্ট অল পেজেস। আর যদি একটা প্রিন্ট করতে চান মানে যেই পেজে আপনি মাত্র ওপেন করছেন বা প্রিভিউ দেখাচ্ছে, তাহলে এখানে প্রিন্ট কারেন্ট পেজ। যদি এরকম হয় যে আপনার এখানে 10টা পেজ আছে কিন্তু এখান থেকে মাত্র 3টা পেজ লাগবে, কি কি ধরনের 1 2 3 অথবা 1 5 7, এর জন্য আপনি তাহলে কাস্টম প্রিন্টের এখানে যাবেন, যাওয়ার পর এখানে আপনার প্রিন্টের ইয়েটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, কাস্টম প্রিন্টে যাওয়ার পর কোনটা কোনটা দিবেন ওইটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে, আর অনেক অপশন আছে। এরপর হচ্ছে আমাদের কোন সাইডে যদি দুই সাইডে প্রিন্ট করতে চান এই পাশে ও পাশে, তাহলে ম্যানুয়ালি প্রিন্ট অন বোথ সাইড, একটা সবগুলো প্রিন্ট হয়ে আসবে, তারপরে এই কাগজটাকে ঘুরাই দিবেন, পিছনের সাইডে প্রিন্ট হতে থাকবে। ঠিক আছে, এখন ওয়ান পেজ পার শিট, এখানে আপনার হচ্ছে এই যে একটা শিটে বা একটা পেজে মানে আপনার পেপারে কয়টা পেজ, এখানকার কয়টা পেজ হবে, যেমন দেখেন আমরা এখানে যদি দুইটা দিতাম তাহলে হ্যাঁ 2 পেজে হতো, মানে দুইটা এখানকার দুইটা পেজ আমাদের লাইভ যেই হচ্ছে A4 পেপার আছে সেখানকার একটা পেজে প্রিন্ট হতো। ঠিক আছে, সাইজ অনুযায়ী ওইখানে একটাতে প্রিন্ট হয়ে চলে আসতো, লেখা ছোট হয়। ঠিক আছে, এভাবে যে 4টা করতে পারতাম, এখানে আবার 6টা 8টা এরকম। তো আমরা এখানে ওয়ান পেজ পার এটা যেটা আছে সেটাই দিয়ে রাখবো, দিয়ে আমরা জাস্ট এই যে প্রিন্টে ক্লিক করলে প্রিন্টার কানেক্ট থাকলে প্রিন্ট দেখেন দেখেন আমার কোনো প্রিন্টার নাই। এরপর এই ইনফরমেশনটা আপনি সরাসরি শেয়ারও করতে পারেন, এই যে সেভ ইন ক্লাউড, দ্যাট মিন্স আপনার যে ওয়ান ড্রাইভে সেভ করতে পারতেন
অথবা সরাসরি ইমেল করতে পারেন। ঠিক আছে? তো এইখান থেকে এভাবে আমরা সেভ না করে আমরা সরাসরি ইমেইলেই যাব, যদি আমাদের ইমেল করার প্রয়োজন পড়ে ইমেলে যাব, এবং অবশ্যই এই ডকুমেন্টটাকে আমরা এক্সপোর্টে যাব, যাওয়ার পর পিডিএফ করে ফেলবো। ঠিক আছে? এই যে ক্রিয়েট পিডিএফ করে এরপর ইনফরমেশন গুলো শেয়ার করব। ক্লিয়ার? না হলে এইভাবে ওয়ার্ড ফাইল শেয়ার করলে অনেক সময় ভেঙে যায়, বা ওই যে প্রিন্ট করার সময়ও একই কাজ করব, আমরা আগে পিডিএফ করে নেব এরপর প্রিন্ট করব। ঠিক আছে? তাহলে আমরা পিডিএফ করার জন্য কই যাব? এক্সপোর্ট থেকে ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস, অবশ্যই ক্রিয়েট পিডিএফ অর এক্সপিএস এ ক্লিক করে দেখেন আমাদের পিডিএফ হবে। আর যেখানে যদি এক্সপিএস ডকুমেন্টে সিলেক্ট করা থাকে আপনারা এখানে ক্লিক করে পিডিএফ করে তারপর পাবলিশে ক্লিক করবেন, এইটা পিডিএফ ফরমেশনে আপডেট হয়ে যাবে। ঠিক আছে? পরে অ্যাকাউন্ট অপশন এগুলো আমাদের লাগবে না, ক্লোজে ক্লিক করলে টোটাল আপনার এই ফাইলটা বন্ধ হয়ে যাবে। আমরা আবার এই যে দেখেন পিডিএফ হয়ে গেছে 2 নাম্বারটা। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো শিখলাম। ফাইলের মধ্যে তাহলে আমাদের কতগুলো অপশন আছে দেখছেন, এগুলো কি এখন ক্লিয়ার? আচ্ছা, এখন যদি অনেক সময় আমাদের টেমপ্লেটের প্রয়োজন হয়, ঠিক আছে, এই টেমপ্লেট গুলো সরাসরি আপনার হাতে লেখার দরকার নাই। সিভি বা হচ্ছে আপনার প্রপোজাল লেটার এগুলো আমাদের পাঠানো লাগতে পারে, বা স্যালারি শিট তৈরি করা লাগতে পারে। এই জন্য আমরা সিম্পলি যে নিউ এ ক্লিক করব, নিউ এ ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য অপশন পাবেন। দেন আপনি যদি ক্যালেন্ডার তৈরি করতে চান এখানে ক্লিক করে দিলেই ক্যালেন্ডার তৈরি হয়ে যাবে। আবার হচ্ছে আপনি যদি হচ্ছে এখান থেকে এই যে উইক অফ, মানে এই সপ্তাহে আপনি কি কি কাজ করবেন সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, তারপর হলো এই যে পার্টির ইনভাইটেশন, ইনভাইটেশনের কার্ড আপনি এখানে বানাইতে পারবেন। যদি এইগুলা সাধারণত আমরা মাইক্রোসফট দিয়ে না, সাধারণত আমাদের এইগুলা ফটোশপ দিয়ে তৈরি করা। ঠিক আছে? ক্যানভা দিয়েও খুবই পাওয়ারফুল তৈরি করতে পারবেন, ফটোশপে অনেক কঠিন, কিন্তু ইয়াতে আপনি করতে পারবেন। এটা হলো আপনার ইনভয়েস। এখানে ইনভয়েসে ক্লিক করেন, আপনার ইনভয়েসটা এখানে শূন্য চলে আসলো। জাস্ট লোগো গুলো চেঞ্জ করে দিবেন। এখন এই লোগো চেঞ্জ করা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হবে প্রথম অবস্থায়। ঠিক আছে? তা কিভাবে করবেন আমি দেখাই দিব না আস্তে আস্তে। তারপরে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে প্রোডাক্টের নাম দিয়ে আপনি প্রোডাক্টের নাম দিয়ে দিলেন। অ্যামাউন্ট, এখানে আপনি অ্যামাউন্টের জায়গায় ধরেন $50 বসাই দিলেন। তাহলে ইজি না? এগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হবে যদি আপনি অফিসিয়াল জব করেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের আবার বললাম না, এটাতে চলে আসি। তাহলে এখন আমরা ইন্টারফেস সম্পর্কে একটু ধারণা নেই। এইখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে টোটাল এখানে অনেকগুলো সেগমেন্ট আছে। দেখেন আমাদের টোটাল এখানে 9টা সেগমেন্ট আছে। একটা, তারপরে হোম, দুইটা, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মাইলিং, রিভিউ এবং ভিউ। ঠিক আছে? তো এই এতগুলো সেগমেন্টের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে হোম, ইনসার্ট এন্ড ডিজাইন, এই তিনটা। ঠিক আছে? হোম, ইনসার্ট, ডিজাইন। আর লেআউটও দরকার। আমরা যখন হচ্ছে কোনো বুক ডিজাইন করব তখন আমাদের লেআউটেরও দরকার আছে, কিন্তু রেফারেন্স বাইলিং আমাদের খুব বেশি দরকার নেই, এটা মোর অ্যাডভান্স জিনিস। ঠিক আছে? এটা আমাদের খুব বেশি এখন দরকার হবে না। আর রিভিউ সেকশনও আমাদের দরকার হয়, যেমন হচ্ছে এখানে আমাদের ওয়ার্ড কাউন্ট করার জন্য, তারপরে কোনগুলো ভুল গেছে কিনা এগুলো দেখার জন্য। আর ভিউ দরকার হবে হচ্ছে আমরা কোনো লেখাকে বড় করার জন্য, ছোট করলে কিরকম হয়, কোনো কিছু রিড মোডে নিয়ে গেলে কিরকম হবে, জুম করব কিভাবে, এই জিনিসগুলোর জন্য। তো চলেন আমরা হোম নিয়ে আজকে আলোচনা করি। হোমের মধ্যে আবার এখানে আপনার টোটাল 5টা গ্রুপ থাকে। ঠিক আছে? এই হোম সেকশনের মধ্যে টোটাল 5টা গ্রুপ। একটা হলো দেখেন ক্লিপবোর্ড, আবার একটা হলো ফন্ট, প্যারাগ্রাফ, একটা হলো স্টাইল, আর একটা হচ্ছে এডিটিং। ঠিক আছে? এডিটিং। ওকে, তাহলে এইখানকার মধ্যে আমাদের প্রথম সেগমেন্ট অর্থাৎ ক্লিপবোর্ডের মধ্যে যে সেগমেন্ট গুলো আছে সেগুলো অলরেডি আমরা জানি। যেমন কপি করা পারি আমরা, কাট করা শর্টকাটে পারি না? পারি। তারপরে হচ্ছে আমাদের সেভ করা, সেটাও পারি। এখন এইগুলো করার আগে আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হলো সিলেকশন। ঠিক আছে? কোনো কিছু সিলেক্ট করা। তাহলে এই সিলেকশন বা সিলেক্ট কিভাবে আপনি করবেন? অনেকগুলো ওয়ে আছে। প্রথমত আপনি দেখেন এটাকে সিলেক্ট করার জন্য বাম পাশে মাউস নিয়ে আসবেন,
নিয়ে আসার পর বাম পাশ থেকে ডান দিকে এরকম ভাবে মাউসের এটা লেফট ক্লিক করে টানতে থাকবেন, তাহলে দেখেন যত পর্যন্ত আপনি চান তত পর্যন্ত সিলেক্ট হয়ে যাবে। যেমন দেখেন যে এখানে যদি আমি করি, বাম পাশে মাউসের কার্সরটা ধরে রাখলাম, এরপর ডান দিকে যাচ্ছি, দেখেন যত যাচ্ছি তত আমাদের কিন্তু এখানে চলে আসতেছে, তাই না? যদি আমাদের নিউ দরকার হয় তাহলে যে এতটুকু অল্প একটু এখান থেকে করবো। আবার সেম প্রসেস আমরা ডান দিক থেকেও করতে পারি, ঠিক আছে? তাহলে সিলেক্ট করার জন্য হয় বাম পাশে সিলেক্ট রেখে এরকম ভাবে আমরা ডান দিকে ইয়ে করব, অথবা ডান পাশে আমি এটা রেখে বাম দিকে আস্তে আস্তে এখানে নিয়ে যাব, এই একটা ওয়ে। আর একটা ওয়ে আছে যে আপনার তাড়াতাড়ি দরকার, যেমন ক্রিয়েটটাকে সিলেক্ট করবেন, তাহলে এরকম ভাবে নিয়ে আসতে সময় লাগতেছে না। আবার প্রথম অবস্থায় দেখবেন ক্রিয়েট সিলেক্ট করতে যে নিউ সিলেক্ট হয়ে গেছে, তাই না? এই যে আবার শুধু নিউ সিলেক্ট হয়ে যাচ্ছে, আবার আপনি এটা করতেই পারছেন না। তাহলে এটা শর্টকাট আমরা করতে পারবো যে সিম্পলি এখানে এসে দুইবার ক্লিক করে দেব, ঠিক আছে? দুইবার ক্লিক করলে আমাদের শুধুমাত্র এই অংশটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? আর যদি আমরা সম্পূর্ণটা একবারে সিলেক্ট করতে যাই, তাহলে আমরা শর্টকাটে এখানে কয়বার করব, তিনবার ক্লিক করব, ঠিক আছে? দেখেন তিনবার ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আপনি সিলেকশন ভালো করে না জানেন, তাহলে দেখেন এই যে সবগুলো কাট, কপি, পোস্ট সবকিছু এখানে কিন্তু ডিসেবল হয়ে থাকবে। এখন যখন আপনি সিলেক্ট করবেন, দেখেন এই কাট, কপি সবকিছু অ্যাক্টিভ হয়ে গেছে। শুধু এইটা না, দেখেন রাইট ক্লিক করে এখানে যান, দেখেন কপি এগুলো সব কি আছে, এখন ডিসেবল অবস্থা আছে, কারণ কোনো কিছুই আপনি সিলেক্ট করেন না। দ্যাট মিন্স সবকিছুই হবে যখন আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর রাইট ক্লিক করেন, দেখেন যে এখন এগুলো লিঙ্কেবল বা ক্লিকেবল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে সিলেক্ট কত ভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন, আবার ডাবল ক্লিক করেও করতে পারেন, আবার হচ্ছে আপনি ট্রিপল ক্লিক করলে পুরোটা সিলেক্ট হবে, ঠিক আছে? যদি নিউ করতে চান তাহলে এই যে এখানে দুইবার ক্লিক করবেন, তাহলে নিউ শুধুমাত্র সিলেক্ট হবে, ঠিক আছে? যদি ফোল্ডার করেন তাহলে ফোল্ডারে শুধুমাত্র দুইবার ক্লিক করবেন। আর পুরোটা যদি করতে চান তাহলে এই দুইবার কতক্ষণ পর্যন্ত করবে জানেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো গ্যাপ না পাবেন, ঠিক আছে? আপনার সেন্টেন্স যদি অনেক বড় হয়, সেন্টেন্স যদি অনেক বিশাল বড় হয়, দুইবার যদি ক্লিক করেন তাহলে ওই পুরোটাই সিলেক্ট হয়ে যাবে। কিন্তু মাঝখানে যদি একটা গ্যাপ পেয়ে যায়, গ্যাপ পেয়ে ধরেন আবার শুরু করেন, তাহলে কিন্তু আর ওই গ্যাপটাকে সে নিবে না দুইবার সিলেক্ট করলে। তিনবার একবারে ক্লিক করলে তখন সবগুলো একসাথে নিবে, ঠিক আছে? সেম জিনিসটা আমরা এখানে শর্টকাটে কিবোর্ড দিয়েও করতে পারি। মাউসের কার্সর হয় ডান পাশে অথবা বাম পাশে, যে কোনো এক পাশে আপনি রাখবেন। রাখার পর এখান থেকে শিফট প্রেস করবেন, শিফট প্রেস করবেন বা কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করলে, আচ্ছা কন্ট্রোল না, শিফট প্রেস করলে আপনার দেখেন একটা একটা করে সিলেক্ট হবে। দেখেন এই যে স্পেস, এটা কিন্তু সিলেক্ট হলো, তারপর প্লাস এটা সিলেক্ট হলো, আবার এই যে এখানে আরেকটি স্পেস ছিল, স্পেসও সিলেক্ট হলো, তারপর এই যে একটা 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 করে আমাদের ক্যারেক্টার সিলেক্ট হচ্ছে। আর যদি ফুল একটা করে ওয়ার্ড সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল শিফট প্রেস করলে দেখেন ফুল একটা করে ওয়ার্ড, এই যে স্পেস সহ, আবার হচ্ছে এ সহ দেখানো হবে। আর একটা স্পেসের এইখান থেকে একটা স্পেসও আছে, কিন্তু সেই স্পেস কাউন্ট করবে না, ফুল ওয়ার্ড কাউন্ট করবে, ঠিক আছে? তাহলে আপনি যদি কন্ট্রোল প্রেস করে এখানে মাউসের যে রাইট অ্যারো বাটন আছে সেটাতে যদি প্রেস করেন, তাহলে একটা একটা করে আপনার শিফট প্রেস করে যদি এখানে করেন, তাহলে একটা একটা করে কি হবে, ক্যারেক্টার সিলেক্ট হবে, ঠিক আছে? শিফট প্রেস করে ডান পাশে একটা 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 করে ক্যারেক্টার কিন্তু সিলেক্ট হচ্ছে, তাই না? আর যদি আপনি কন্ট্রোল শিফট দেন তাহলে কিন্তু একটা না, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সিলেক্ট হবে, এই যে দেখেন, ঠিক আছে? তাহলে এরকম ভাবে আপনি শর্টকাটে সিলেক্ট করতে পারেন। তাহলে আমরা সিলেকশনের জন্য এখানে কি করতে পারি, শর্টকাট কিবোর্ডের যে আমরা যদি কন্ট্রোল করি, কন্ট্রোল শুধু শিফট দিয়ে আগে, শিফট প্লাস রাইট অ্যারো বাটন, ঠিক আছে? আমি এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখাই দিতেছি, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখাই দিতেছি, কন্ট্রোল প্লাস রাইট অ্যারো। তাহলে আমাদের এটা কি হবে, প্রত্যেকটা ক্যারেক্টার সিলেকশন বাই ক্যারেক্টার, ঠিক আছে? আর আমরা যদি হচ্ছে ফুল ওয়ার্ড বাই ওয়ার্ড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন, সিলেকশন বাই ওয়ার্ড, কিছুই করতে হবে না, জাস্ট কন্ট্রোল অ্যাড করে দিতে হবে, কন্ট্রোল প্লাস শিফট প্লাস রাইট অ্যারো বাটন, ঠিক আছে? তাহলে বাম পাশ থেকে ডান পাশে হবে।
আর যদি আপনার এটা মাউসের ডান পাশে থাকে কার্সর, তাহলে এটা হবে কোন পাশে বলেন তো? হ্যাঁ, লেফট সাইডে তখন এটা আবার চলে আসবে এরকম, তাই না? ঠিক এরকম ভাবে আসবে। ক্লিয়ার? যদি এটা ডান পাশে থাকে, তো এটা ভালো লাগতেছে না, এটা মুছে ফেললাম। ঠিক আছে? ওকে, তাহলে সিলেকশন ক্লিয়ার। এখন দেখেন আমরা ধরেন হচ্ছে কোনো কিছু কপি করলাম, আমি আপনাকে বললাম যে হচ্ছে আমার 20টা ইয়ে লাগবে, ধরেন 20টা ইমেল বা হচ্ছে এখানে কোনো কিছু আপনি এখানে অ্যাড করবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে ধরেন আপনার কোনো ইনফরমেশন গুগল থেকে এনে অ্যাড করতে হবে। সাপোজ ধরেন আমি কোনো কিছু লিখে সার্চ করলাম, ধরেন এইটা, তারপরে হচ্ছে এইটা, তাহলে আপনার কি করতে হচ্ছে, বারবার এখানে এসে কপি করতে হবে, আবার এখানে যে ফাইলে গিয়ে পেস্ট করতে হচ্ছে, তাই না? পেস্ট করতে হলো, তারপর আবার আপনি ওয়েবসাইটে যাবেন, এখানে আসার পর আবার ধরেন এইটা কপি করলেন, তাই না? তো বারবার কি করতে হচ্ছে যে আমার এই গুগলে যেতে হচ্ছে, তাই না? আর এমন যদি হইতো যে আমি সবগুলো একবারে কপি করব, এখানে থেকে ধরেন এটা কপি করলাম, ধরেন ইমেল মার্কেটিং লিখে সার্চ করলাম, ঠিক আছে? ইমেল মার্কেটিং টুল, তাহলে এখানে দেখেন আমার হাবস্পট আছে, অনেক কিছু আছে, তাহলে ধরেন এখানে 60টা ইমেল মার্কেটিং টুল আছে, আমি আপনাদের বললাম 60টা ইমেল মার্কেটিং টুলের নাম লিখে, আচ্ছা সিরিয়াল ওয়াইজ। ওকে, তাহলে এখানে আপনি খোঁজাখুঁজি করে ধরেন এখানে লিখলেন যে ফ্রি ইমেল মার্কেটিং টুল, কপি করলেন, তারপরে হচ্ছে আরেকটা সাইটে গিয়ে এখান থেকে আপনি ওই মার্কেটিং টুলস গুলো এখান থেকে খুঁজে খুঁজে ধরেন বের করলেন, ধরেন এই যে ফেক্ট এসটিএম, তারপরে হচ্ছে আপনার এইচটিএমএল চেকার, ঠিক আছে? এরকম আপনার অনেক সময় দরকার হয় যে এখান থেকে কপি করে একটা ফাইলে সুন্দর করে সাজানো, তাই না? তাহলে দেখেন সবগুলো যদি আমি এখানে কপি করি, এখানে এনে পেস্ট করলে কি সবগুলো পেস্ট হবে না কোনটা পেস্ট হবে? সবার শেষে যেটা আমরা ইয়ে করেছিলাম সেইটা এসে পেস্ট হচ্ছে, তাই না? তার মানে বারবার আমাকে ওই সাইটে যাইতে হবে, আবার নিয়ে আসতে হবে, আবার যেতে হবে, আবার নিয়ে আসতে হবে। এই প্যারা দূর করার জন্য আমরা একটা টুলস এর বা এদের একটা হেল্প নিতে পারি, সেটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ড। তার নাম কি? ক্লিপবোর্ড। দ্যাট মিন্স আপনার যতগুলো লাগবে সবগুলো একসাথে কপি করবেন, ধরেন আমার যা লাগছে আমি একবারে কপি করছি, আপনাদের সামনেই তো বললাম সব কপি, তাই না? আর এখান থেকে এই প্রোডাক্টের মধ্যে থেকে আমি সবগুলো কপি করছি, করার পর এখানে এনে পেস্ট করব, এখান থেকে উইন্ডোজ প্লাস ভি বাটন প্রেস করব, ঠিক আছে? উইন্ডোজ প্লাস ভি বাটন প্রেস করলে দেখেন আমি যতগুলো কপি করেছিলাম সবগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? এই যে ফিচার্স, এটাকে বলা হয় ক্লিপবোর্ড, ঠিক আছে? এখন দেখেন আমরা সবার প্রথমে করেছিলাম যে ফ্রি ইমেল মার্কেটিং টুল, এখানে দিয়ে দিলাম, এরপর আবার উইন্ডোজ প্লাস ভি দিব, তারপরে যে ফেক এসটিএম, তারপরে হচ্ছে এইচটিএমএল চেকার, এরপর আমরা একটা একটা করে এরকম ভাবে দিয়ে দিচ্ছি স্প্যাম এবং কোটেশন। তাহলে দেখেন আমার সময় কম লাগলো না? সময় কম লাগছে না বেশি লাগছে? অনেক কম সময় লাগছে, ঠিক আছে? আচ্ছা, ক্লিপবোর্ড ওপেন করার জন্য প্রথমে আপনি একবার উইন্ডোজ প্লাস ভি তে প্রেস করবেন, করলেই দেখেন এখানে ওই ক্লিপবোর্ড ওপেন করার জন্য এখানে একটা মানে ওপেন ক্লিপবোর্ড এরকম একটা লেখা আসবে, ওইখানে ক্লিক করে রেখে দিবেন, ঠিক আছে? করার পর আর কোনো কাজ নাই, আপনি ইচ্ছা মতো কপি করেন, যা যা লাগবে সব কপি করবেন, একসাথে আপনি 33টা 34টা পর্যন্ত রাখতে পারবেন, ঠিক আছে? এখানে কপি করবেন, এই যে দেখেন এখানে যত পর্যন্ত যতগুলো আমি কপি করছিলাম, লার্ন মোর, দেখেন গুগল এসটি, তারপর শিফট প্লাস, এই যে এটাও কপি করছিলাম, এই যে এগুলো আমি কাট করে রেখেছিলাম, মনে আছে? সবগুলো কিন্তু এখানে শো করবে। জাস্ট পেস্ট করার সময় আপনারা উইন্ডোজ আর ভি একসাথে প্রেস করবেন, আগে যেরকম কন্ট্রোল আর ভি প্রেস করছেন পেস্ট করার সময়, এখন পেস্ট করার সময় কন্ট্রোল ভি প্রেস না করে করবেন হচ্ছে উইন্ডোজ বাটন আর ভি,
ঠিক আছে? তাহলে আমরা কি করব, উইন্ডোজ বাটন তো চিনেন, কারণ কিবোর্ডটা আমি দেখাইছি একদিন আপনাদের। উইন্ডো, হ্যাঁ, উইন্ডো বাটন প্লাস ভি, মনে থাকবে? তাহলে আমাদের এইটা ক্লিপবোর্ডটা ওপেন হয়ে যাবে। ক্লিপবোর্ড ওপেন হয়ে গেলে আমরা ইজিলি আমাদের কাজগুলো অনেক সহজে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী সেগমেন্টের ফন্টে চলে আসি। ফন্ট, ফন্ট মানে কি বোঝাচ্ছে? কোনো কিছু লেখা, তাই না? কোনো কিছু লেখার স্টাইল বা এই জাতীয় যাবতীয় জিনিসপত্র। ওকে, তাহলে প্রথমে ফন্টের জন্য যদি আসি, তাহলে আমাদের প্রথমে জানা লাগবে হচ্ছে এইখানে এই ফন্ট, এই সেগমেন্টে আমাদের কি কি জিনিস সবচেয়ে বেশি থাকতে পারে। ফন্ট মানে বোঝা যাচ্ছে কোনো একটা ওয়ার্ড বা লেখা, এই লেখার আপনার কালার থেকে শুরু করে ধরেন কালার স্টাইল, দেখতে কিরকম হবে, সেই ফন্ট স্টাইল, ফন্টের কালার, ফন্টের ব্যাকগ্রাউন্ড, এবং হচ্ছে আপনার এইটা ইটালিক হবে না বোল্ড হবে, এই জিনিসগুলো আমরা এখানে মেজারমেন্ট করতে পারবো ফন্ট সাইজ সহ। ঠিক আছে? ওকে, তো চলেন সেটা কিভাবে আমরা দেখি। প্রথমত আমরা এখানে ফন্টের এখানে আসলে ফন্ট, এই যে ফন্ট লেখাটা আছে এইটাকে আমরা চেঞ্জ করব। এখন কিরকম লেখা আছে? সোজাসুজি সুন্দর ইংলিশ ওয়ার্ডের মধ্যে, তাই না? এবং এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যাপ্টোস বডি, মানে অ্যাপ্টোস নামে একটা ফন্ট, ওই ফন্টের বডি সেগমেন্ট। এখানে একটা ফন্টের আবার দুই তিনটা ক্যাটাগরি আছে, কোনোটা বডি, কোনোটা টাইটেল, কোনোটাতে হেডলাইন, কোনোটা আবার হচ্ছে ফুটার সেকশনতে ব্যবহার করা হয়। ঠিক আছে? তো এটা সাধারণত বডিতে ব্যবহার করা হয়, এই জন্য নাম দেওয়া আছে অ্যাপ্টোস বডি। তো আমরা যদি এই লেখার স্টাইলটা পছন্দ না হয়, জাস্ট আমরা এটাকে সিলেক্ট করব। সিলেকশন তো আমরা এখন পারি। সিলেক্ট করার পর আমরা এই লেখার উপরে ক্লিক করব বা এই অ্যারো বাটনে ক্লিক করব। লেখার উপরে যদি ক্লিক করে কাজ না হয়, অ্যারো বাটনে ক্লিক করব। করার পর দেখেন এই যে আলজেরিয়ান, এরিয়াল, এরিয়াল রাউন্ড, এমটি বোল্ড, এখানে দেখেন অসংখ্য ফন্ট আছে। ঠিক আছে? এই ফন্টের মধ্যে আপনার যেইটা ভালো লাগে সেইটা এখানে সিলেক্ট করে দিবেন। দেখেন ওইগুলো আর এটা চেঞ্জ হয়েছে না? অনেক চেঞ্জ হয়েছে, কন্টিনিউয়াসলি আপনার এখানে চেঞ্জ হবে। ঠিক আছে? তো আপনার যে ফন্ট ভালো লাগে সেই সুন্দর একটা ফন্ট দিয়ে আপনি পুরো ফাইলটাকে সাজাতে পারেন। ঠিক আছে? আমি এখান থেকে আলজেরিয়া এই ফন্টটা দিলাম। এখন তাহলে ফন্টের স্টাইল কিভাবে চেঞ্জ করব? জাস্ট এইখানে এসে ক্লিক করব। ঠিক আছে? এই যে এখানে পুরোটা সিলেক্ট করব, এরপর ফন্টের এখানে এসে ক্লিক করব। আর একটা আপনার হচ্ছে শর্টকাটও আছে। ঠিক আছে? হ্যাঁ, ফন্টের এখানে যাবতীয় জিনিসপত্র এখানে চেঞ্জ করার জন্য। ঠিক আছে? কন্ট্রোল শিফট এফ যদি প্রেস করেন, দেখেন শুধু ফন্ট না, ফন্টের স্টাইল, সাইজ, কালার, আন্ডারলাইন দিবেন কিনা, স্টেক থ্রু আউট হবে কিনা, সব। ঠিক আছে? টেক্সট ইফেক্ট থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনি একটা মাত্র শর্টকাট ব্যবহার করে করতে পারবেন। সেটা কি? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ। ঠিক আছে? কন্ট্রোল শিফট এফ, কন্ট্রোল শিফট এস প্রেস করলে পুরো একবারে ফন্টের যাবতীয় জিনিসগুলো, আমি যে যে জিনিসগুলো এখানে চেঞ্জ করতে বলেছিলাম যে যাই, এখান থেকে এই গ্রুপের সব লিস্টিং গুলো চলে আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখান থেকে আমরা কন্ট্রোল শিফট এফ করে এটা করতে পারবো। তাহলে ফন্টের স্টাইল গেল। এখন ফন্টটাকে আমরা বড় করতে যাচ্ছি। বড় করার অনেকগুলো ওয়ে আছে। প্রথমত হচ্ছে এটাকে টোটালটা সিলেক্ট করবেন, এরপর কন্ট্রোল প্লাস এই যে এখানে আমাদের থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেটের এখানে ক্লিক করবেন, এটাতে তো বড় ছোট হয়। আচ্ছা, কন্ট্রোল শিফট না, শুধু কন্ট্রোল। ঠিক আছে? কন্ট্রোল আর এই সেকেন্ড ব্র্যাকেট যেটাতে দেওয়া আছে। ঠিক আছে? কন্ট্রোল প্রেস করে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ফন্ট সাইজ ইনক্রিজ হবে। কি হবে? ফন্ট সাইজ ইনক্রিজ। তাহলে ফন্ট সাইজ ইনক্রিজ করার জন্য আমরা কি করব? কন্ট্রোল প্লাস আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট যেটা আছে সেইটা। আর যদি ফন্ট সাইজ আমরা ছোট করতে চাই, টোটালটা যদি ছোট করতে চাই,
তাহলে ওই থার্ড ব্র্যাকেট ক্লোজিং যেটা সেটা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে দেই যে ফন্ট সাইজ এটা নিয়ে আমি ডিক্রিজ করব। তাহলে কন্ট্রোল প্লাস এই যে আমাদের থার্ড ব্র্যাকেট ওপেনিংটা। ঠিক আছে, আবার এখানে আমরা সিলেক্ট করে এই যে উপরে দেখেন অ্যারো বাটন আছে, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে কন্ট্রোল প্লাস এটা থার্ড ব্র্যাকেট কি লেখা আছে অ্যারো সাইন, কিন্তু এটাতে কাজ করবে না। ঠিক আছে, এটাতে কাজ করে না। তো আপনারা এখানে ক্লিক করলে বড় হবে, এটাতে ক্লিক করলে ছোট হবে। ঠিক আছে, মাউস দিয়ে যদি করতে চান। আর শর্টকাটে করতে চাইলে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট ওপেনিং না ক্লোজিং যেটা, আর ওপেনিং দিলে ছোট হবে। আরেকভাবে করা যায়, জাস্ট এখানে এসে সরাসরি আপনি এখানে সাইজ দিতে পারবেন। দেখেন এখানে সর্বোচ্চ সাইজ 72 পিক্সেল আপনি দিতে পারবেন। তাহলে আমি যদি এখন বলি আপনি এখানে 128 পিক্সেল দেন, তখন কি করবেন? হ্যাঁ, না এখানে থেকে এসে ওটা তো করতে পারবেনই, জাস্ট হ্যাঁ এখানে আমরা লিখে দিব যে 968 বা 128। 128 কিন্তু ছিল না, তাই না? আমরা যদি ইন্টারপ্রেস করে দেখেন 128 হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি আপনি এটা কমাইতে চান যে আমি 64 দরকার বা 63.9 বা 8 দিব, সেটাও আপনার পসিবল। কিন্তু এখানে আচ্ছা এটা হচ্ছে অ্যাভেলেবল না, দ্যাট মিন্স আমরা এখানে কোনো পয়েন্ট দিতে পারবো না। ঠিক আছে, পয়েন্ট ছাড়া আমরা যে কোনো দিতে পারবো। তাহলে আমরা 63 দিতে পারবো। দেখেন 63 যদি দিই, সিলেক্ট না করলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, সিলেক্ট করে আমরা যদি এখন এখানে 64 ও দিই দেখেন চলে আসবে। যদি 61 দেন, এখানে এসে সিলেক্ট করা অবস্থায় যদি 61 পিক্সেল দেন দেখেন 61 পিক্সেল পর্যন্ত সে হয়ে যাবে। তাহলে বড় ছোট করতে পারি কত ওয়েতে, দেখছেন? প্রথমত হচ্ছে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে দেখেন উপরের এখান থেকেও আমরা করতে পারবো বড় ছোট, এই যে বড় ছোট এখান থেকেও আমরা লিখে দিয়ে করতে পারবো। আবার কিবোর্ডের শর্টকাটও করতে পারবো। কিন্তু যদি সিলেক্ট না করি তাহলে কি হবে? তাহলে প্রথমে এই জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার সিলেকশন। ঠিক আছে, কিবোর্ডের সমস্যা করতেছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটা বুঝলাম। এখন কোন লেখা যদি আমরা বোল্ড করতে চাই তাহলে এই টোটালটা সিলেক্ট করে আমরা বি এর উপরে ক্লিক করে দেব। ঠিক আছে, অথবা শর্টকাটে করতে চাইলে কন্ট্রোল বি। কোন লেখা বোল্ড করতে চাইলে আমরা কি করব? কন্ট্রোল প্লাস বি। কোন লেখা যদি আমরা ইটালিক করতে চাই তাহলে আমরা সিলেক্ট করব কন্ট্রোল প্লাস আই। ঠিক আছে, কোন লেখাকে যদি আমরা আন্ডারলাইন দিতে চাই তাহলে আমরা কি ইউজ করব? কন্ট্রোল প্লাস ইউ। ঠিক আছে, আচ্ছা আবার হচ্ছে কোন লেখার উপর যদি আরেকটা লেখা দিতে চাই, যেমন হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2 আমরা লিখতে চাই লেখার নিচে। ঠিক আছে, আবার যদি আমরা লিখতে চাই স্কয়ার প্লাস, আমরা কি এখানে কিবোর্ডে স্কয়ার দেওয়ার কোনো অপশন আছে? আছে? নাই। তাহলে আমরা যদি এটা লিখতে চাই তাহলে কিভাবে করব? ধরেন a প্লাস বি হোল স্কয়ার, তাই না? তাহলে আমরা তো লিখতে পারতেছি না, আমাদের এরকম ভাবে লিখতে হবে। তারপরে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু এরকম ভাবে কি আমরা পরীক্ষার খাতে দেখি? বা কোশ্চেনে তো এরকম থাকে না, তাই না? উপরে থাকে। তাহলে আপনি যদি উপরে দিতে চান এইটাকে, এই বি এর উপরে দিতে চান তাহলে এটাকে বলা হবে হচ্ছে আপনার সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, কি বলা হয়? সুপারস্ক্রিপ্ট। তো সুপারস্ক্রিপ্ট করার জন্য আপনি কিভাবে করবেন? জাস্ট এটা ক্লিক করবেন, করার পর এই যে এখানে দেখেন সুপারস্ক্রিপ্টের এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আবার এটাকে সুপারস্ক্রিপ্ট করতে যাচ্ছেন, তাহলে শর্টকাটে কিভাবে করবেন? কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাসে প্রেস করবেন। ঠিক আছে, এই যে আমার এটাতে কিবোর্ডের সমস্যা করতেছে। তাহলে কন্ট্রোল শিফট প্লাস, এখানে উপরে চলে গেছে। আর শুধুমাত্র কন্ট্রোল প্লাস করলে নিচে চলে আসবে।
ঠিক আছে, কন্ট্রোল শিফট প্রেস করলে উপরে চলে যাবে। এখন এটাও যদি আমরা উপরে দিতে চাই তাহলে আমরা সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল শিফট প্লাস উপরে। এখন এখানে অক্সিজেন, তাই না, এখানে অক্সিজেন তাহলে নিচে লিখতে হবে, সিলেক্ট করব করে কন্ট্রোল প্লাস সিলেক্ট করলে নিচে চলে আসবে। ঠিক আছে, নিচের এটাকে বলা হয় আমাদের সাবস্ক্রিপ্ট, সাবসিআরআইপিটি, সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট স্পেলিং ভুল যেতে পারে, আপনারা দেখে নিন। ঠিক আছে, সুপার স্ক্রিপ্ট। তাহলে সুপার স্ক্রিপ্টের জন্য আমরা কি করব, কন্ট্রোল প্লাস শিফট প্লাস আমরা প্লাস প্রেস করব। ঠিক আছে, আর সাবস্ক্রিপ্ট কি বলে, আচ্ছা সাবস্ক্রিপ্টের জন্য তাহলে আমরা শুধুমাত্র কন্ট্রোল প্লাস প্লাসে প্রেস করব। ক্লিয়ার, মনে থাকবে এতটুকু? ওকে। আর আমরা এইগুলো যেগুলো বললাম যে আমরা যদি কোনো কিছু আন্ডারলাইন করতে চাই তাহলে কন্ট্রোল ইউ প্রেস করব, কোনো লেখাকে যদি আমরা বোল্ড করতে চাই কন্ট্রোল বি প্রেস করব, কাউকে যদি ইটালিক করতে চাই কন্ট্রোল আই প্রেস। ঠিক আছে, আর তিনটা অ্যাপ্লাই করলে কন্ট্রোল প্রেস করে বিআইইউ লিখে দিব, মানে লিখে দিব না আর কি, প্রেস করব পর্যায়ক্রমে। ঠিক আছে, তাহলে এইটা আমাদের এরকম হয়ে যাবে। আর একটা অপশন আছে যেরকম দেখেন, আমরা অনেক সময় প্রাইজে দেখি যে 500 টাকা লেখা থাকে, স্যার দিয়ে দিয়ে দেয় হচ্ছে 450 টাকা। তাহলে এই লেখাটার মাঝখান দিয়ে কাটা থাকে না, এটাকে বলা হয় স্টক থ্রো আউট। এটার কোনো শর্টকাট নাই, পুরোটা সিলেক্ট করে মাঝখানে এখানে কেটে দিলেই, এই যে এখানে প্রেস করে দিলেই আপনি স্টক থ্রো আউট হয়ে যাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? দেখেন স্টক থ্রো আউট, হ্যাঁ এই যে স্টক থ্রু, স্টক থ্রু এখানে ক্লিক করলে এখানে মাঝখান দিয়ে ক্রস হয়ে যাবে। তাহলে 500 টাকা দাম ছিল, এখন দাম 450। ঠিক আছে, এরকম দেখেন না অনেক সময়, ম্যাক্সিমাম জায়গাতেই দেখেন। এটাকে বলা হয়, হ্যাঁ রেড কালার হয়ে যায়। আমরা কালার টালার এইগুলো নিয়ে নেক্সট ক্লাস আলোচনা করব। ঠিক আছে, তারপরে হচ্ছে আমাদের এই আন্ডারলাইনের কিন্তু আবার আমরা কালার দিতে পারবো। আন্ডারলাইনের কালার এখন কি আছে, ব্ল্যাক, তাই না? তাহলে এখানে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আন্ডারলাইনে যে নিচে ক্লিক করব, করার পর আন্ডারলাইনের স্টাইল গুলো চেঞ্জ করে দিব, এবং এখান থেকে আন্ডারলাইনের যে কালার গুলো আছে সেগুলো চাইলে চেঞ্জ করে দিতে পারি। এগুলো নিয়ে আরো নেক্সট ক্লাসে কথা বলবো। যে জিনিসপত্র আজকে দেখানো হয়েছে সবগুলো সুন্দর করে নিজে করবেন, নোট করে প্র্যাকটিস করে গ্রুপে জমা দিয়ে দিবেন। ঠিক আছে, কোন গ্রুপে জমা দিবেন জানা আছে? ঠিক আছে, তাহলে ওইখানে সুন্দর করে জমা দিয়ে দেন। হ্যাঁ 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 হ্যাঁ, কুটটেক বিডি করতেছি না। ঠিক আছে, তো এখানে জমা দিয়ে দেন। তাহলে আজকে এ পর্যন্ত, আর ক্লাস কিন্তু একটা সময় শুরু করা দরকার। ঠিক আছে, সবাই যেহেতু চলে আসে রাত্রে। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। কোনটা? আচ্ছা সুটটা বেশি শিখবেন। আচ্ছা যাই হোক, এটার জন্য আপনারা হচ্ছে দুইটা সফটওয়্যার ইউজ করতে পারেন। যদি এআই দিয়ে লেখেন, এটা হচ্ছে জিরো জিপিটি, ZERO জিপিটি। ঠিক আছে, জিরো জিপিটি, এটাতে যদি আপনি এসে প্রেস করেন, এআই দিয়ে যে কোনো লেখা যদি এখানে প্রেস করেন, এরা ডিটেক্ট করতে পারবে যে এটা এআই দিয়ে লেখা। ঠিক আছে, হ্যাঁ জিরো জিপিটি। আর একটা হচ্ছে স্মল এসইও টুল, এইখানে যদি কারো লেখা আপনি কপি করেন, কারো লেখা যদি আপনি 100% কপি করেন, তাহলে এই যে প্লাগারিজম, স্মল এসও টুলে যে প্লাগারিজমের এখানে গিয়ে দেখবেন, আপনি চেক করবেন। ঠিক আছে, যে আপনি কপি করছেন কিনা বা আপনার লেখা অন্য কারোর সাথে মিলছে কিনা। আপনি ধরেন নিজের মতো করে লিখছেন, কিন্তু গুগলে অলরেডি ওইরকম করে কেউ লেখা পাবলিশ করে ফেলেছে। ঠিক আছে, তাহলে কিন্তু 100% মিলে যাবে। তাহলে প্লাগারিজম হচ্ছে কিনা এইটাও আপনি এখান থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, ইনিশিয়াল পর্যায়ে। আরো ডিপ চেক করতে গেলে টাকা লাগবে আপনার, এই যে ডিপ চেক করতে গেলে আরো টাকা লাগবে, এই যে প্রাইজিং। ক্লিয়ার, তো এই দুইটা টুলস। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক এটা দেখাচ্ছি না। হোমওয়ার্ক হচ্ছে আপনি করলেন, এই যে যেরকম ভাবে আমি ফাইল তৈরি করছি না,
এরকম ভাবে ফাইল তৈরি করে স্ক্রিনশট নিয়ে জমা দিবেন, শেষ। ঠিক আছে, আজকের লেখার কোনো হোমওয়ার্ক নাই। আমি কি বুঝাইতে পারছি? কেটে দিলাম নাকি এটা? শর্টকাট গুলো লিখবেন এইভাবে, ঠিক আছে? শর্টকাট গুলো সুন্দর করে লিখে স্ক্রিনশট তো দিতে পারে, তাহলে ইউটিউব থেকে দেখে নেবেন। স্ক্রিনশট দিয়ে ক্লাস নাম্বার, আপনার নাম লিখে, হ্যাঁ আপনার নাম নিয়ে, আপনার নাম লিখে, গ্রুপের নাম লিখে, ওই যে আপনাদের যে গ্রুপে আমি জমা দিতে বলেছিলাম, এই যে এখান থেকে এসে ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে এসে সার্চ করবেন। ঠিক আছে, ফেসবুকে এসে সার্চ করলেই পেয়ে যাবেন কোড টেক বিডি। এখানে এসে সার্চ করেন যে কোড টেক বিডি। ঠিক আছে, এখানে সার্চ করলে এটা না, এই যে অফিসিয়াল, এটা কি পেলে? হ্যাঁ, ওইটা আসা লাগবে না, আপনার এখানে জমা দিলেন। ঠিক আছে, এই যে এটা, এটা না, এখানে জমা দিবেন, আপনার ওটা আসা লাগবে না। আমি 2 ঘন্টা আগে কেন জমা দিয়েছিলাম এটা দেখতে। যেমন দেখেন না যে এআই দিয়ে লিখছে কিনা, আমরা কিন্তু ডিটেক্ট করতে পারবো। ঠিক আছে, কোশ্চেন 1, এই যে কোশ্চেন টোশ্চেন এইগুলো যেগুলো আছে না, এটা স্কিপ করবেন, শুধু অ্যানসারটা দিবেন। ঠিক আছে, ওই কোশ্চেন দিলে কিন্তু সে সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো এই ডেফিনেশন দিয়ে কারোটা কপি করছে কিনা সেটা চেক করতে পারবেন এই প্লাগারিজম চেকারে, আর এআই দিয়ে লিখছে কিনা সেটা দেখতে পারবেন জিরো জিপিটি তে। এই যে এখানে দেখাবে। ঠিক আছে, যদি অন্যদের সাথে মিলে তাহলে এই যে এখানে লাল, আর যদি না মিলে তাহলে ইউনিক। ঠিক আছে, ওই যে এআই দিয়ে লিখছে তার মানে নিশ্চিত। প্লিজ ইনপুট, আচ্ছা না এআই দিয়ে লেখে নাই। ঠিক আছে, মডিফাই করলে ধরা পড়বে না, খুব কম। ঠিক আছে, মডিফাই করলে আপনার ওই যে ডিপ চেকার লাগবে, তাছাড়া সহজে ধরতে পারবেন না। ঠিক আছে, এই যে দেখেন উনি উনি মোটামুটি পাস, জিরো জিপিটিও ধরতে পারে নাই, এও ধরতে পারে নাই। ঠিক আছে, ইউনিক দেখাচ্ছে। ক্লিয়ার? তো এরকম সবগুলোই আপনার লেখাগুলোকে আপনি রিচেক করতে পারবেন যে আসলে আপনি ঠিক লিখছেন কিনা। 9 পর্যন্ত ওই এআই থেকে কপি করছেন? তাহলে তো এইখানে ডিটেক্ট করার কথা। এই যে দেখেন, এই যে এখান থেকে সুন্দর করে ডিটেক্ট করে ফেলছে। এটা তার কাছে ইউনিক মনে হয়েছে এই কয়েক লাইন। ঠিক আছে, এই যে 59.71 আপনি ফেল। এইখানে দেখেন এই কিন্তু ধরতে পারবে না, কারণ প্লাগারিজম আলাদা। আগে আমাদের একটা জিনিস চেক করলেই হইতো, সেটা হচ্ছে যে এই কার থেকে কপি করছেন কিনা। আর এখন কিন্তু এআই চলে আসছে, এই জন্য দুইটা জিনিস আমার লাগবে, এআই দিয়ে লেখা কিনা, আবার সেইটা অন্য কারো কপি করছেন কিনা, দুইটাই কিন্তু রিচেক করতে হবে। ঠিক আছে, তো গুগল সব সময় পছন্দ করে ইউনিক লেখা। যখন আপনারা আরো ভালো কিছু শিখবেন বা এসইওর মতো জিনিসপত্র আপনি যখন শিখতে যাবেন, তখন এই দুইটা টুলস অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, এই যে এখানে এসে দেখেন এখানে কিন্তু সহজে ডিটেক্ট করবে না।